জামাতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না। এই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এখন যে বিরোধ, এটাকে আমি একেবারে এক্সট্রিম বিরোধ বলবো, একেবারেই পরস্পর বিপরীতমুখী। এই রকমের বিরোধ যদি বজায় থাকে, সেটা দেশের জন্য ভালো হবে না। কারণ এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানাভাবে ফিরে আসার চেষ্টা করছে, এবং আপনাদেরকে বুঝতে হবে তারা শুধু দেশের অভ্যন্তরীণ একটা জনসমর্থন নিয়ে কাজ করছে সেটি না, তাদের পেছনে বৈশ্বিক পরাশক্তি কিংবা উদীয়মান পরাশক্তির মতো দেশও আছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সুস্পষ্ট তাদের পাশে একটা সমর্থন রয়েছে। সো এই বিভাজনকে কাজে লাগিয়ে এই পরাজিত শক্তি যদি মাথাচাড়া দিতে চেষ্টা করে, নির্বাচন বানচাল করার চেষ্টা করে, কিংবা দেশের মধ্যে নানান ধরনের স্যাবোটাজ করে, তখন কিন্তু সরকারের জন্য নির্বাচন আয়োজন করা আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। সেক্ষেত্রে এই জন্যই আমরা বারবার এই গণ অভ্যুত্থানের অংশীজনদের ঐক্য, জাতীয় ঐক্য এবং সংহতির প্রতি জোর দিয়েছি। অভ্যুত্থানের অংশীজনদের সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। জামাতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী ২০ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় না, এবং সরকার গঠন করলেও তারা টিকতে পারবে কিনা সেটি নিয়েও আন্তর্জাতিক আপনার জিও পলিটিক্সের বিবেচনায় অনেকগুলো ইস্যু আছে। সেই জায়গা থেকে আপনার জামাত কিংবা ইসলামিক কোনো দলের ওইভাবে সরকার গঠন করার বাংলাদেশে বাস্তব আসলে সম্ভাবনা খুব বেশি নাই। কাজে সেখানে জামাতকে রাজনৈতিকভাবে বেছে নেওয়ার এই মুহূর্তে আমাদের আসলে কোনো ইচ্ছা বা আগ্রহ নাই। বিএনপির সাথে এই মুহূর্তে আমরা যাব কিনা সেটি নিয়েও আমাদের দলের মধ্যে আসলে পরিষ্কার অবস্থান নেতাকর্মীদের নাই। অনেকের মত আছে জোট গঠন করার, অনেকের নাই। অধিকাংশ নেতাকর্মী কিংবা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থান হচ্ছে যে মানুষ যে বিকল্প নেতৃত্ব, একটা পরিবর্তনের নতুন রাজনীতির দিকে মুখিয়ে আছে, এবং আজকে একটা যে আপনার বলা চলে বিস্ফোরণমূলক আমরা জরিপের ফলাফল দেখলাম যে ৪৮% মানুষ কোনো রাজনৈতিক দলকে এখন পর্যন্ত ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়নি। ১৪% মানুষ তারা প্রকাশ করতে চায় না তারা কোন রাজনৈতিক দলকে ভোট দিবে। সেই জায়গা থেকে আমরা চাই আগামীতে একটা বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে জানান দিতে, মানুষের সামনে তুলে ধরতে। ইতিমধ্যেই আমরা ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। এই জুলাই ৩৬ স্মরণে পর্যায়ক্রমে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত আসলে আমরা কোনো দলের সাথে জোট করছি কিনা এই বিষয়ে বলা যাচ্ছে না। তবে এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমরা ৩০০ আসনেই প্রার্থী দিয়ে তাদেরকে পরিচয় করানো এবং তাদেরকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। না, বিএনপির সাথে আমাদের আসন নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি, সমঝোতা হয়নি, আসন ছাড়েরও কোনো বিষয় না। এটি একেবারে অনুমান ভিত্তিক অনেকে কথা বলছেন। আর শুরুর দিকে আমার এবং আমার সেক্রেটারির আসনে বিএনপির নেতাকর্মীদেরকে চিঠি দিয়ে তারা কাজকর্মে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছিল। সেটা নিয়ে আমরা একাধিকবার বক্তব্য দিয়েছিলাম যে ২-৩ সিটে আপনার গণ অধিকার পরিষদ কারোর সাথে আপোষ করবে, সমঝোতা করবে। গণ অধিকার পরিষদ এরকম ভিত্তিহীন দল না। ২-৩ সিট না, ৫-৭ সিট নিয়েও আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদ এমপি হতে পারত। গণ অধিকার পরিষদ স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, এই পরিবর্তন এনেছে। আগামীতে রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হবে গণ অধিকার পরিষদ। সেক্ষেত্রে সেইভাবে সম্মানজনকভাবে যদি কারো সাথে জোট কিংবা আসন সমঝোতা হয়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। আদারওয়াইজ এই ২-৩ সিটে কারোর সাথে জোট করার বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছা গণ অধিকার পরিষদের নাই।